আজ 2রা আগস্ট 2026 ইরানের তেল শোধনাগার, বিদ্যুৎ কেন্দ্র আর জ্বালানি স্থাপনাগুলোর উপর এই মুহূর্তে ঝুলে আছে এমন একটা হামলার আশঙ্কা, যাকে এখনো পর্যন্ত সবচেয়ে বড় হামলা বলে বর্ণনা করা হচ্ছে। আর সেই হামলা শুরু হতে পারে এই সপ্তাহান্তেই, অর্থাৎ আজ কিংবা কাল। আজকের আলোচনায় আপনারা জানবেন ওয়াশিংটন থেকে ঠিক কী নির্দেশ গিয়েছে, কোন কোন ঠিকানা তালিকায় রয়েছে, ইরান তার জবাবে কি প্রস্তুত রেখেছে বলে দাবি করছে, কুয়েতের আকাশে হঠাৎ কি ঘটল, আর এত কিছুর মধ্যে তেহরান কিসের ভিত্তিতে বলছে যে তারা এই যুদ্ধ জিতে গেছে। দেখুন, একটা কথা শুরুতেই পরিষ্কার করে নেওয়া দরকার। যুদ্ধ আবার শুরু হওয়ার পর কয়েকটা দিন কেটে গেছে, কিন্তু এই সময়ে ইরান ইসরায়েলে হামলা করেনি, ইসরায়েলও ইরানে করেনি। তবে এখন মনে হচ্ছে ইসরায়েল আবার এই যুদ্ধে ঢুকতে চলেছে, আর সেটাই সবচেয়ে বেশি বিপজ্জনক ইঙ্গিত। গতকাল 1 আগস্ট বিশ্বের বড় বড় সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে যে যুক্তরাষ্ট্র আর ইসরায়েল মিলে ইরানের জ্বালানি অবকাঠামোর উপর অত্যন্ত বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে। এই প্রতিবেদনগুলোতে বলা হয়েছে হামলা শুরু হতে পারে সপ্তাহান্তে। মানে লক্ষ্যবস্তু এবার আর শুধু সামরিক ঘাঁটি নয়, এবার নিশানায় ইরানের অর্থনীতির শিরদাঁড়া। প্রকাশিত তথ্য অনুযায়ী ইরানের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, তেল শোধনাগার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ জ্বালানি ঠিকানা মার্কিন তালিকায় রয়েছে। এমনকি রাজধানী তেহরানের বিদ্যুৎ পুরোপুরি বন্ধ করে দেওয়ার বিকল্পটিও বিবেচনায় রাখা হয়েছে বলে দাবি করা হচ্ছে। এখন বাস্তবটা বলা দরকার। দেখুন, একটা দেশের পুরো তেল সম্পদ, তার সমস্ত প্লান্ট জ্বালিয়ে দেওয়া এত সহজ কাজ নয়। ইরানের অর্থনীতির মেরুদণ্ড এক ধাক্কায় ভেঙে ফেলা যাবে এমনটা ভাবার কারণ নেই, কিন্তু ক্ষতি যে বড় হতে পারে সেটা অস্বীকার করা যায় না। কারণ ইসরায়েল আর যুক্তরাষ্ট্র এর আগেও ইরানের ভিতরে বড় ধরনের ধ্বংসযজ্ঞ চালিয়েছে, কয়েকজন সিনিয়র কমান্ডার সহ বহু নেতাকে হত্যা করেছে এবং নিউক্লিয়ার স্থাপনাগুলোর কিছু অংশ ক্ষতিগ্রস্ত করেছে। আচ্ছা, এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। বিষয়টা শুধু একটা প্রতিবেদনের নয়। মার্কিন সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নাল দাবি করেছে 31 জুলাই রাতে ক্যাম্প ডেভিডে যে বৈঠক হয়েছিল সেখানেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই নতুন হামলাগুলোর অনুমোদন দিয়ে দিয়েছেন। ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে এই বোমাবর্ষণ 1 থেকে 2 এমনকি 3 সপ্তাহ পর্যন্ত চলতে পারে, আর শুরুটা হতে পারে সপ্তাহান্তে, আজ রবিবার যে কোনো সময়। সিবিএস নিউজও দাবি করেছে যুক্তরাষ্ট্র আর ইসরায়েল ইরানের জ্বালানি অবকাঠামোর উপর বড় হামলার প্রস্তুতি নিচ্ছে। তবে ওই প্রতিবেদন অনুযায়ী ট্রাম্পের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা এখনো চলছে। শুধু প্রতিবেদন নয়, গত কয়েক ঘন্টায় ওয়াশিংটন থেকে যে বক্তব্যগুলো এসেছে সেগুলো শুনলে পরিস্থিতিটা আরও পরিষ্কার হয়ে যায়। হোয়াইট হাউস বলেছে যুক্তরাষ্ট্র এই যুদ্ধ জিতবে। ট্রাম্প আবারও বলেছেন ইরানকে কোনো মূল্যেই নিউক্লিয়ার অস্ত্র হাতে পেতে দেওয়া হবে না। এর সরাসরি অর্থ কি? অর্থ হলো নিউক্লিয়ার ঠিকানাগুলোও নিশানায় থাকতে পারে। আর পেন্টাগন বলেছে মার্কিন বাহিনী পুরোপুরি প্রস্তুত, লক অ্যান্ড লোডেড। কিন্তু লক্ষ্যবস্তু নিয়ে তারা কিছুই বলেনি, মানে যে কোনো কিছুকেই টার্গেট করা হতে পারে। এখানেই আসল বিষয়। মার্কিন প্রশাসনের ঘোষিত উদ্দেশ্য কিন্তু শুধু ক্ষতি করা নয়। ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের পর সংবাদপত্রের শিরোনামগুলো বলছে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার জন্যই এখনো পর্যন্ত সবচেয়ে বড় হামলা চালানো হবে। ওয়াল স্ট্রিট জার্নালের দাবি অনুযায়ী ট্রাম্পের নতুন নির্দেশের লক্ষ্যই হলো ইরানকে নতি স্বীকারে বাধ্য করা। ইরান আত্মসমর্পণ করবে এটা বাস্তবে সম্ভব বলে মনে হয় না, কিন্তু সেই চেষ্টায় বিপুল ধ্বংসলীলা চালানো হতে পারে সেটাও পরিষ্কার। তবে এই ছবিটার আরেকটি দিক আছে। প্রকাশিত প্রতিবেদনগুলোতে এটাও বলা হয়েছে যে কূটনৈতিক ফ্রন্টে যদি দ্রুত অগ্রগতি হয় তাহলে ট্রাম্প একেবারে শেষ মুহূর্তে এই হামলা থামিয়ে দিয়ে আবার আলোচনার পথে ফিরতে পারেন। মানে এটা একটা চাপের খেলাও বটে। শর্তটাও স্পষ্ট, ইরান যদি আলোচনায় রাজি হয় তবেই হামলা থামবে। কিন্তু প্রস্তুতি শুধু কাগজে চলছে না, তার একটা বড় প্রমাণ হলো যুক্তরাষ্ট্র নিজের নাগরিকদের মধ্যপ্রাচ্য থেকে সরে যাওয়ার ইঙ্গিত দিয়েছে, সতর্কতা জারি করেছে। জর্ডানে থাকা মার্কিন দূতাবাস মধ্যপ্রাচ্যে বসবাসকারী মার্কিন নাগরিকদের সতর্ক করে বলেছে
পরিস্থিতি আরও খারাপ হলে তারা যেন এই অঞ্চল ছাড়ার প্রস্তুতি রাখেন, কারণ ফ্লাইট বাতিল হয়ে যেতে পারে, আকাশপথও বন্ধ করে দেয়া হতে পারে। আর সবচেয়ে তাৎপর্যপূর্ণ কথাটা হলো, দূতাবাস নিজের নাগরিকদের জর্ডানে থাকা সামরিক ঘাঁটিগুলো থেকেও দূরে থাকতে বলেছে, কারণ ওই ঘাঁটিগুলোতে আঘাত আসতে পারে। এখন এই জায়গায় একটু থামুন। যে দেশ হামলার প্রস্তুতি নিচ্ছে সে নিজের লোককে সরিয়ে নিচ্ছে, ঘাঁটির আশেপাশে যেতে বারণ করছে, অর্থাৎ যুক্তরাষ্ট্র নিজেও ইরানের পাল্টা হামলার আশঙ্কা করছে, এবং ইরান সেই আশঙ্কাকে ফাঁকা রাখেনি। তেহরান খোলাখুলি সতর্কবার্তা দিয়েছে যে যে কোনো ধরনের হামলার জবাব দেওয়ার জন্য তারা একটি সম্পূর্ণ বিশেষ পরিকল্পনা তৈরি করে রেখেছে। পরিকল্পনার বিস্তারিত তারা জানায়নি, শুধু বলেছে চারিদিকে ধ্বংস আর আগুন দেখতে পাবেন। গতকাল 1 আগস্ট প্রকাশিত ইরানি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী দেশটির একজন সিনিয়র নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যদি ইরানের অবকাঠামোয় হামলা চালায় তাহলে ইরানও তাদের গুরুত্বপূর্ণ ঠিকানাগুলোকে নিশানা বানাবে। ওই কর্মকর্তার বক্তব্য অনুযায়ী ইরানের পাল্টা পরিকল্পনায় দুটি জিনিস রয়েছে: 1, ইসরায়েলের ভাইটাল ইনফ্রাস্ট্রাকচার; 2, ওই অঞ্চলে থাকা মার্কিন জ্বালানি অবকাঠামো। দর্শক বন্ধুরা, এখানে খেয়াল করুন, দ্বিতীয় অংশটার মানে কি? জবাবটা তাহলে শুধু ইসরায়েলের ভিতরে সীমাবদ্ধ থাকবে না, গোটা অঞ্চলের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো এর আওতায় আসতে পারে। মার্কিন সংবাদ মাধ্যমে ইরানের বিদ্যুৎ কেন্দ্র, সেতু এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ঠিকানায় নতুন হামলার যে আলোচনা চলছে, ওই ইরানি কর্মকর্তা সেটিকে এক ধরনের উন্মাদনা বলে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, 40 দিনের যুদ্ধে এবং তার পরের সপ্তাহগুলোতে ইরানের সশস্ত্র বাহিনী প্রমাণ করে দিয়েছে যে জবাব দেওয়ার সক্ষমতাও তাদের আছে, ইচ্ছাও আছে। এখন পুরো হিসাবটা একসঙ্গে দেখুন। দুপক্ষই এখন শুধু হুমকি দিচ্ছে না, দুপক্ষই বলছে পরের হামলা হলে জবাব হবে আগের চেয়ে অনেক বড়, অনেক বেশি ধ্বংসাত্মক। আর একটা পার্থক্যও চোখে পড়ার মতো, ইরান কথা বলছে জবাব দেওয়ার, হামলার হুমকি দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, সেই ট্রাম্প যিনি শান্তি প্রতিষ্ঠার জন্য নোবেল পুরস্কার চেয়েছিলেন। আর এখানেই একটা প্রশ্ন উঠে আসে, যেটা এড়িয়ে যাওয়া কঠিন। যদি ইরান সত্যি ধ্বংস হয়ে গিয়ে থাকে, যদি তার কিছুই করার ক্ষমতা না থাকে, তাহলে এত সতর্কতা কেন? সেনা সরানো হচ্ছে কেন? নাগরিকদের বের করে আনা হচ্ছে কেন? ঘাঁটির কাছে যেতে বারণ করা হচ্ছে কেন? এটা কি শুধুই সাবধানতা? এবার আসি এমন একটা খবরে যা দেখাচ্ছে যুদ্ধ ইতিমধ্যেই নতুন এলাকায় ছড়াচ্ছে। কুয়েতের সামরিক ঘাঁটি এবং গুরুত্বপূর্ণ ঠিকানাগুলোর উপর ইরানি ড্রোন হামলার খবর সামনে এসেছে। কুয়েত বলছে তাদের এয়ার ডিফেন্স সিস্টেম ওই ড্রোনগুলোকে ঠেকিয়ে দিয়েছে। প্রকাশিত তথ্য অনুযায়ী গতকাল 1 আগস্ট সকালে ইরানের দিক থেকে আসা কয়েকটি ড্রোন কুয়েতের আকাশসীমায় ঢোকার চেষ্টা করে। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতি দিয়ে জানিয়েছে যে তাদের এয়ার ডিফেন্স সিস্টেম সবগুলো ড্রোনকে পথেই ইন্টারসেপ্ট করেছে। কুয়েতের বক্তব্য অনুযায়ী হামলার নিশানা ছিল উত্তর কুয়েতে থাকা একটি সরকারি স্থাপনা এবং বুবিয়ান দ্বীপে থাকা একটি বেসরকারি কোম্পানি। কুয়েত বিশেষভাবে একটা কথা বলছে, তাদের দাবি নিশানা কোনো মার্কিন ঘাঁটি ছিল না, ছিল কুয়েতের নিজস্ব সম্পত্তি ও ভবন। মানে যুক্তরাষ্ট্রের পর এবার কুয়েতেও সরাসরি এই যুদ্ধের আঁচে চলে আসছে বলে মনে হচ্ছে। আর এটাকে বিচ্ছিন্ন ঘটনা ভাবার সুযোগ কম, কারণ ইরান আগেই আরব রাষ্ট্রগুলোকে সতর্ক করে দিয়েছিল যে নিজেদের ভূখণ্ড থেকে মার্কিন সেনাকে সরাও, না হলে সমস্যা হবে, হামলাও হবে। এখন এই সবগুলো টুকরো এক জায়গায় রাখলে ছবিটা কেমন দাঁড়ায়, সেটা ইসরায়েলি সংবাদপত্র ওয়াইনেটের গতকাল 1 আগস্টের দুপুরের একটি শিরোনামেই ধরা পড়ে। সেখানে বলা হয়েছে উপসাগরীয় অঞ্চলে মিসাইল আর হামলা চলছে, আর এরই মধ্যে ইরানের নিউক্লিয়ার সাইটে বোমাবর্ষণের প্রস্তুতি দ্রুত এগোচ্ছে। ওই তালিকায় পিকক্স মাউন্টেন নামের ঠিকানাটির কথাও এসেছে। অর্থাৎ হামলা আর প্রস্তুতি এখন পাশাপাশি চলছে। আর ঠিক এমন একটা সময়েই তেহরান থেকে এসেছে দিনের সবচেয়ে অপ্রত্যাশিত বক্তব্যটি। গতকাল 1 আগস্ট দুপুরে
ইরানের পার্লামেন্টের স্পিকার এবং সিনিয়র নেগোশিয়েটর মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, ইরান এই যুদ্ধ জিতে গেছে, কিন্তু এখন সবচেয়ে বড় ধাপ হলো এই বিজয়কে স্থায়ীভাবে মজবুত করা। তিনি আরও বলেছেন, ইরানের জনগণের নিজেদের উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে হতাশ হওয়া উচিত নয়, বরং দেশকে আরও শক্তিশালী করার দিকে এগোতে হবে। মানে ইরান শুধু জয়ের দাবি করছে না, তারা এটাও বলছে এই জয় ধরে রাখার লড়াই এখন শুরু হবে, আর সেটাই আসল পরীক্ষা। কিন্তু এখানে একটা প্রশ্ন থেকেই যায়, গালিবাফ কিন্তু বলেননি ঠিক কোন জায়গায় ইরান জিতেছে, কিভাবে জিতেছে। কারণ হামলা চলছে, অবরোধ চলছে, হুমকি চলছে, যুদ্ধের প্রস্তুতিও চলছে। তার বক্তব্যটি বারবার পড়েও এই জয়ের ঠিকানাটা খুঁজে পাওয়া কঠিন। তাই আপাতত এই বক্তব্যকে নিজের জনগণের ভিতরে মনোবল ধরে রাখার চেষ্টা হিসাবেই দেখা উচিত। কারণ যখন মিসাইল আর বোমা চলছে তখন যুদ্ধ চলমান। জয় বা পরাজয় ঠিক হয় যুদ্ধ শেষ হওয়ার পর। তবে একটা দিক থেকে ইরানের দাবির ভিত্তি আছে। একটা সুপার পাওয়ারকে দীর্ঘ সময় ধরে আটকে রাখা, বহু জায়গায় যান ও মালের বড় ক্ষতি করতে পারা, এটাকে ইরান নিজের সাফল্য বলতেই পারে। ইরানের আসল অর্জনটা এখানেই যে এখনো পর্যন্ত তারা হার মানেনি। হামলার জবাব হামলাই দিয়েছে, ক্ষতির জবাব ক্ষতিতে দিয়েছে, আর নিজের অবস্থান দুর্বল হতে দেয়নি। সত্যি বলতে ইরান বহু হিসাব বদলে দিয়েছে। এতদিন যাকে অপ্রতিরোধ্য বলা হতো তাকেও নড়ে বসতে হয়েছে। কিন্তু চূড়ান্ত জয় পরাজয় নির্ধারিত হয় যুদ্ধ শেষ হলে, আর এই যুদ্ধ শেষ হওয়ার কোনো লক্ষণ এখনও দেখা যাচ্ছে না। তাই সব মিলিয়ে ছবিটা কিছুটা এই রকম। একদিকে সবচেয়ে বড় হামলার অনুমোদন আর সপ্তাহান্তের সময়সীমা, অন্যদিকে ধ্বংস আর আগুন দেখানোর পাল্টা প্রতিশ্রুতি, মাঝখানে কুয়েতের আকাশে ড্রোন, দূতাবাসের সতর্কতা আর নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ, শিরোনাম, অ্যালার্ট, পেন্টাগন এবং হোয়াইট হাউসের বক্তব্য। অতীতের অভিজ্ঞতা বলছে এই সবগুলো একসঙ্গে তখনই ঘটে যখন সত্যিই একটা বড় হামলা আসতে চলেছে। এমন পরিস্থিতিতে সামনের দুটো দিন গোটা মধ্যপ্রাচ্যের জন্যই নির্ণায়ক হয়ে উঠতে পারে। এখন আপনাদের কি মনে হয়, জ্বালানি অবকাঠামোয় হামলার এই হুমকি শেষ পর্যন্ত ইরানকে আলোচনার টেবিলে আনবে, নাকি এই পথেই গোটা অঞ্চল একটা পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে চলে যাবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আপাতত এই প্রতিবেদন তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।